আমাদের সঙ্গে এরপরে আছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। দুজনকে স্বাগত। মাসুদ, আজকে দিনের শিরোনাম কিন্তু গোপালগঞ্জ। কি ঘটছে, কি ঘটবে বা কি অবস্থায় আছে সেটা আপনার কাছ থেকে শুনবো। আপনি নিশ্চয়ই জানেন দিনের কি কি ঘটেছে, কি অবস্থায় আছেন। তো আমাদের যারা দর্শক তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে এর অ্যানালাইসিসটা জানার জন্য। খবর তারা জানেন, সবাই জেনে ফেলছেন। তো কি ঘটলো আর কেন ঘটলো আপনার কি মনে হয়? আমার বিবেচনায় যা কিছু ঘটেছে এটা কোনোটাই অপ্রত্যাশিত ছিল না। আচ্ছা, এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ নামে যে এটা করেছিল, এটা তারা খুব ইন্টেনশনালি করেছিল। তারা এই তারিখে ঠিক আন্দোলন, জুলাই আন্দোলনের যে আজকের দিনটা তো খুব গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে তারা ওখানে যেতে চেয়েছে ইচ্ছে করেই, যে একটা গণ্ডগোল বাধক। এটা মানতে হবে আপনাকে যে ঢাকা শহরের পরিস্থিতি আর গোপালগঞ্জের পরিস্থিতি এক না। আপনি যতই আনন্দের সঙ্গে এবং খুব সফটলি আপনি যতই যেভাবে বলেন না কেন, আপনি হয়তো একটা পার্টি নিষিদ্ধ করে দিয়েছেন, একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছেন, এবং আপনি একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছেন। তার মানে এই না আপনি নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে, হৃদয় থেকে পার্টিটা ভ্যানিশ হয়ে গেছে। এটা হওয়া সম্ভব না। সম্ভব না এই কারণে, যখন একটা স্বৈরাচারী সরকার এই ধরনের ঘোষণা দেয়, সেটাও মানুষ ভয়েও ভ্যানিশ করে না। জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, জামাত কি ভ্যানিশ হয়ে গেছিল মানুষের হৃদয় থেকে? হয়নি কিন্তু। তো এটাও সেরকম হবে না। এবং এই পার্টিটার যে মূল নেতা, পার্টিটার গঠনের পর থেকে আমি বলবো, সেই সমস্ত নেতৃত্ব কিন্তু গোপালগঞ্জ জেলা থেকে। গোপালগঞ্জ জেলার মানুষের হৃদয় আপনি বলতে চাচ্ছেন সবাই এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে। ওখানে এই এনসিপির যে লোকগুলো বিভিন্ন মিটিংয়ে যান, যে ঠিক আছে আমি মানলাম যে গত 17 বছর শেখ হাসিনা এই দেশে একটা স্বৈরাচারী শাসন কায়েম করেছিল, তারা আপনি সমালোচনা করেন, কিন্তু তারা যেভাবে অযাচিতভাবে বঙ্গবন্ধুর সমালোচনা করেন, জাতিজনক বঙ্গবন্ধুর সমালোচনা করেন, যেভাবে অপ্রয়োজনীয়, এটা প্রাসঙ্গিক না, তবুও করছেন। তো এটা যখন ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন, আচ্ছা, আর গোপালগঞ্জের মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে, ভাই এটা বাস্তবতা না। তারা এটা জানে, তারা জানে না তা না, তারা জানে। তারা জেনে শুনে করছে, কারণ এটা কেওয়াজ বাজানোর মূল লক্ষ্য। এবং তারা যে কারণে গিয়েছে তাদের উদ্দেশ্যটা তো ফুলফিল হয়েছে। মারামারি হয়েছে, গোলাগুলি হয়েছে, 3-4 জন দেখলাম আহত হয়েছে, গুলি খাইছে, কেউ মারা গেছে কিনা আমি জানি না। ওখানকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ওখানে 144 ধারা জারি হয়েছে। তো এগুলি কোনটাকে আপনি স্বাভাবিক বলবেন? স্বাভাবিক না। এখন যদি এসে কেউ বলে যে গোপালগঞ্জে যে সমস্ত ঘটনা ঘটছে, তারপরে কি আপনি বলবেন নির্বাচনের অনুকূল পরিবেশ আছে? আপনি কি বলবেন? না, নাই। এই যে জবাবটা আপনার কাছ থেকে নাই পাওয়া, এটাই ছিল মূল উদ্দেশ্য। আচ্ছা, নির্বাচনের পরিবেশ এখন নাই। দেখেন না গোপালগঞ্জে কি হচ্ছে। আমি যখন ইলেকশন দিব, তখন কি আমার গোপালগঞ্জে ইলেকশন দিতে হবে না? ওখানেও তো ইলেকশন দিব। ওখানে এনসিপি মতো এরকম একটা মহান দল কোনো প্রার্থী দিতে পারবে না, এটা কি হইল না তো। অতএব এনে বলে না যে লেভেল প্লেইং ফিল্ড নাই, অন্তত গোপালগঞ্জ তো নাই। তো এটা তো একটা এক্সকিউজ হিসেবে অসাধারণ, এবং এটাই ক্রিয়েট করা ছিল উদ্দেশ্য বলে আমি মনে করি। আপনি বলতেছেন সাজানো বলছি না তো, তাইলে এটা হলো কি আপনার প্রি প্ল্যান্ড। সাজানো এক জিনিস, এটা আর কি জিনিস, তারা জানতো এই ঘটনাগুলো ঘটবে, যে ঘটনাগুলো ঘটেছে এটা এনসিপি ঘটায় নাই, কিন্তু পরিকল্পিত বলছেন। আমি বলছি যে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত, এইভাবে যে উস্কানি দেওয়া হয়েছে, ওখানে যাওয়াটাই উস্কানি। কিন্তু এই মুহূর্তে ওখানে যাওয়ার মতো বাস্তবতা তাদের ছিল না। যাওয়ার আগে তারা যে সমস্ত কথা কাহিনী বিভিন্ন জেলায় করেছে, বিভিন্ন জায়গায় বলেছে, তারা তো ওখানে যে এটাই বলবে। তো এই বলাটা স্বাভাবিকভাবে আমি মনে করি যে তারপরে যদি রাষ্ট্র, যদি সরকার যদি আগের থেকে পূর্ব পরিকল্পনা করে ওখানে ওরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতো, তারা তো তাও করেনি। দেখি আশরাফ কায়সার কি বলেন। দেখুন, গোপালগঞ্জ একটা সেন্সিটিভ এরিয়া, এবং আমরা গত বছরের 5ই অগস্টের পরে গোপালগঞ্জে কিন্তু এর আগে সহিংসতা হতে দেখেছি, সেনাবাহিনীর উপরে আক্রমণ হতে দেখেছি। সেনাবাহিনী তো এনসিপি না, সেনাবাহিনীর গাড়ি পোড়াতে দেখেছি। তখন যেইভাবে গোপালগঞ্জকে ডিল করার উচিত ছিল সেটা করা হয়নি। আমরা নরম হয়েছি বা প্রশাসন নরম হয়েছে। এখন 1971 সালের মিরপুর আর 2024 সালের গোপালগঞ্জ আমার কাছে এক। মিরপুর স্বাধীন হয়েছিল 3 মাস পরে। এখন বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় নিয়েছেন। পরবর্তীতে ছাত্ররা কি আন্দোলন করছে, কি রাজনীতি করছে, এটার সমালোচনা আমরা করতেই পারি, কিন্তু এটি তো সত্যি যে আমরা একটা ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছি। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? কাজে গোপালগঞ্জ তো মুক্ত হওয়ার কথা, কিন্তু যেই স্পর্শকাতর রাজনৈতিক পরিবেশ সেখানে আছে, সেই কারণে গোপালগঞ্জে আমরা প্রতিবাদ হতে দেখেছি, গোপালগঞ্জে সহিংসতা হতে দেখেছি। এবং কোনো একটা গোষ্ঠী যদি মনে করে যে বাংলাদেশের অন্য সব জেলায় আমি যেতে পারলে কেন গোপালগঞ্জ যেতে পারবো না, সেই অধিকার তো তার আছে। এখন এটি অনুমেয় ছিল যে গোপালগঞ্জে প্রতিরোধ তৈরি হতে পারে, সহিংসতা হতে পারে, পুলিশের উপর আক্রমণ হতে পারে, এনসিপির জনসভার উপরে আক্রমণ হতে পারে, এটি অনুমেয় ছিল। তো তার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি কেন? ধরেন এনসিপি তো একটা রাজনৈতিক দল,
অন্য আরও 4টি রাজনৈতিক দলের মতো। এখানে প্রশাসন কোথায়, এখানে পুলিশ কোথায়, এখানে আমরা সরকারের অবস্থান কোথায়? এখন আমি গোপালগঞ্জে চাইলে মিটিং করতে পারবো না, আমাকে মেনে নিতে হবে যেটা অনাদিকাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার জেলা হয়ে থাকবে। আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, গোপালগঞ্জ কিন্তু রাজনীতিতে একটি ঘৃণারও নাম। 16 বছরে গোপালগঞ্জের নামে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, যেইভাবে পদ পদবি বন্টন করা হয়েছে, আমাদের কালো অর্থনীতিতে তার প্রভাব বিস্তার হয়েছে, এই যে বেনজির থেকে শুরু করে, মানুষের ঘৃণার বহিঃপ্রকাশিত হতে হবে। আপনি যদি গোপালগঞ্জের মানুষের ইমোশন দেখেন, আবার উল্টো দিকে যে বাংলাদেশের 63টি জেলা আছে সেই মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ সে কী করে করবে, এটিও কিন্তু মানতে হবে। আমি কিন্তু বলছি না যে একটা মুখোমুখি সংঘাতের আয়োজন করতে হবে, কিন্তু গোপালগঞ্জকে আপনার যেভাবে 16 বছরে নার্চার করা হয়েছিল, সেই জায়গা থেকে একটি বিশেষ জেলার মর্যাদা থেকে তাকে তো স্বাভাবিক মর্যাদা আসতে হবে। এখন আমরা পুলিশে দেখেছি যে গোপালগঞ্জের নামে কি করে পদ পদবি হয়েছে, আমরা প্রশাসনে দেখেছি, আমরা সরকারের ভেতরে দেখেছি, রাজনৈতিক দল আওয়ামী লীগের মধ্যে তো দেখেছি। এখন এনসিপির নেতাদের অনেকের হঠকারী বক্তব্য আছে, অনেকের ইররেলেভেন্ট বক্তব্য আছে, কিন্তু তাদের তো রাইট আছে বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে জনসভা করার। এখন তাদেরও প্রস্তুতি নেওয়া উচিত ছিল, এই অর্থে যে আমি বলছি না যে তারাও সশস্ত্র হয়ে যাবে, কিন্তু প্রশাসনকে নিয়ে, পুলিশকে নিয়ে, প্রোটেকশন নিয়ে, যেহেতু আমরা অনুমান করেছি যে ওখানে আওয়ামী লীগ সমর্থক, তাদের অনেকে নিশ্চয়ই হৃদয় থেকে আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের অপকর্মেরও অংশীদার কিন্তু ওখানে অনেক। আপনি যদি গোপালগঞ্জের গত 16 বছরের ফিরিস্তি দেখেন, সেখানে যে পরিমাণ লভ্যাংশ বিতরণ করা হয়েছে অপশাসনের, সেই ভুক্তভোগীরা এবং সেই বেনিফিশিয়ারিরা তো ওখানে আছেন। কাজেই এটি মেনে সেখান থেকে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা উচিত। আমার মনে হয় টুডে অর টুমরো, এই যে আমরা একসময় বগুড়ার কথা শুনতাম, এখন গোপালগঞ্জের কথা শুনছি, আগামীতে হয়তো বা এই সরকারের আমলে চট্টগ্রামের কথা শুনি, এটি অত্যন্ত ক্ষুদ্র মানসিকতার, কিন্তু এটিকে একটি সমতার ভিত্তিতে ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আপনাকে আনতেই হবে। মাসুদ যেটা বলছেন যে এই ঘটনাটা মনে হচ্ছে পরিকল্পিত, তার যুক্তি হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য এটা একটা কৌশল। আপনি কি তাই মনে করেন? দেখুন, আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি যে নির্বাচনটি যেন সঠিক সময় না হয় তার জন্য অনেকেই চেষ্টা করছেন, এবং নতুন দল যারা করেছেন তারা এখনও সংগঠন গোছাতে পারেননি, তাদের জন্য বেনিফিশিয়ারি হবে যদি আপনি ইলেকশনটা পেছাতে পারেন। অনেক কিছু কিন্তু পরিকল্পনা করে পক্ষে যায় না। এই যে তবে শুধুমাত্র গোপালগঞ্জ এত মার্কামারা, গোপালগঞ্জে সহিংসতা হয়েছে বলে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে, এটি ধোপে টিকবে না। গোপালগঞ্জ 16 বছরেও মার্কামারা ছিল, এখনও মার্কামারা। আমার যেটি ভয় হচ্ছে, আমি আওয়ামী লীগের অনেক সমর্থককে দেখলাম গোপালগঞ্জ ইস্যুতে বিএনপির জনসভায় যেই ডিবি পুলিশরা গুলি করতো, তাদের ছবি দিয়ে দেখাচ্ছে যে এটি আজকে গোপালগঞ্জে ঘটেছে, যিনি শেখ হাসিনার প্রেস সেক্রেটারি ছিলেন, ডেপুটি প্রেস সেক্রেটারি। এরকম আমি আপনার এখানে আসার আগে অসংখ্য ছবি দেখে আসলাম, যেগুলো মিথ্যাচার, যেগুলো অতীতে বিরোধী দলের উপরে করা হয়েছে। কাজেই আপনি যে একবার বলছেন যে এই অংশের কেউ কেউ নির্বাচন প্রলম্বিত করতে চাচ্ছে, এটি ট্রু। কেউ অপেক্ষা করছিল গোপালগঞ্জে একটি সহিংসতা হোক, সেটি অ্যাম্প্লিফাই করে, ম্যাগনিফাই করে যেন সারা দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করা যায়। এর মধ্যে কি কোনো তৃতীয় পক্ষের হাত আছে? দেখুন, আমরা গত কয়েকটি সহিংসতাতেই অনেকেই তৃতীয় পক্ষের ছায়া দেখতে পাচ্ছি। পুরান ঢাকাতে মিটফোর্ডের ঘটনাটা আপনাকে বলি, ওখানে যে চাঁদাবাজি হয়েছে, ওখানে যে এই যে যাকে মারা হয়েছে, তার সাথে যারা তাকে মেরেছে তারা তো তার ব্যবসায়িক অংশীদার। এখন কে যুব দল, কে বিএনপি, এটি আমরা আইনের হাতে ছেড়ে দিতে চাই, কিন্তু 48 ঘন্টা পরে এই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, আপনি যদি ভিডিওর কোয়ালিটি দেখেন, এটি অনেকেই মনে করছে যে এটি যেভাবে ছড়ানো হচ্ছে, একটি দল বিএনপি, আমি বিএনপির চাঁদাবাজি, দখলদারিত্ব, মাস্তানি, গুন্ডামি সব কিছুরই বিরোধিতা করি, সমালোচনা করি, তাই বলে কি বিএনপি শুধুমাত্র মিটফোর্ডের জন্যই পরিচিত হবে বাংলাদেশে? সেটি তো না। কাজেই আমি মনে করছি ঘোলা পানি তৈরি হয়েছে। এখন নন স্টেট অ্যাক্টররা বাংলাদেশে অনেক রোল প্লে করতে পারে। তার মধ্যে আপনার ভরকেন্দ্র তৈরি হয়েছে 4টি, একটি ইউনূস সরকারের ভরকেন্দ্র, একটি সেনাবাহিনী, একটি হচ্ছে নন স্টেট অ্যাক্টরদের, আরেকটি হচ্ছে রাজনৈতিক দলের। এখন কোন ভরকেন্দ্রের দিকে কখন বাতাস প্রবাহিত হয় এটি বোঝা খুব মুশকিল। অনেক ধন্যবাদ মাসুদ। জি, অনেকগুলো পয়েন্টস মানে হাজির করেছেন। আপনার কাছে কি আপনি কি মনে করেন যে আসলে পুরো জিনিসটা যেভাবে আপনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিভিন্ন কারণে এটাকে সাজানো হয়েছে, বা যেভাবে হোক সাজানো হয়েছে, যদিও আপনি বলেন নাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে রাজনীতি যেটা আপনি উল্লেখ করেছেন যে 16ই জুলাই কেন গোপালগঞ্জেই যেতে হবে, আর কেন রাজনৈতিক সহিংসতা হবে, এই সংঘাত হবে, এটার পিছনে কি কোনো কারণ আছে? না, কারণ আমি আগেও বলেছি, জিনিসটা দেখেন, এই দেশটা পুরোটাই আমার, পুরোটাই তো আমার। অবশ্যই। কিন্তু তারপরেও কি আমি এখানে যেভাবে মনে করেন একটা ফ্যামিলি নিয়ে আমি গাজীপুরে যেতে পারি, আমি কি সেভাবে বান্দরবান অথবা খাগড়াছড়িতে যাই? পুরোটাই তো আমার, সব জায়গায় তো আমার। তাহলে ওখানে আবার বিজেপির ক্যাম্প, আর্মি ক্যাম্প করছেন কেন আপনি? এই দেশের সব রাস্তায় আমার। আমি কি বৃষ্টির দিনে আর অন্য সময় একইভাবে বের হই? বেরতে হই না। কিন্তু এই কিছু কিছু তো নিরাপত্তা আপনাকে ব্যবস্থা দিতে হবে। এখন আমি তো মনে করি যে গোপালগঞ্জের কি পরিস্থিতি এটা যে কেউ জানে, যে কেউ জানে। এক একটা এলাকা বলি না, রংপুরে যে আপনার জাতীয় পার্টির বাড়ি ভাঙা আরম্ভ করছেন জিএম কাদের,
এখন জিএম কাদেরকে ঢাকা শহরে তাদের কেন্দ্রীয় অফিস পুরাই ততটা সহজ, রংপুরে যায় কিন্তু মোটর সাইকেল আগুন দেওয়া অতটা সহজ না। দিছিল তো মোটর সাইকেল আগুন, বলো না কেন? ওটা কি বিএনপি অফিসে জাতীয় পার্টির সেন্ট্রাল অফিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তা তো নয়, জায়গা ভেদে ওইখানে কাজ করে না, ব্যাকফায়ার করছে। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আপনি এটা কেন করতেছেন। আপনি এখনই এই কাজটা আপনি দুদিন পরে করেন, আপনি সারা দেশে করতেছেন, করেন আস্তে আস্তে। আমরা তো কোনো না করি নাই। মানুষের মধ্যে আপনাদের একটা মানে আপনার জোয়ার যদি তৈরি হয় ভালো, আমরা তো সবসময় বলি একটা তৃতীয় শক্তি আসুক। আমি তো পার্সোনালি এই পার্টিটা ভালো করুক, এটা আমি চাই, কারণ আমরা তো একটা বিকল্প খুঁজতেছি। দেখলাম তো অনেকগুলি দল এখন ট্র্যাডিশনাল পলিটিক্সের বাইরে একটা আসুক, এখন ওনারা যেন প্রাণপণে মাঠে নামছেন যে কীভাবে ট্র্যাডিশনালের পলিটিক্যাল পার্টির মতো হওয়া যায়। যাই হোক, এটা ওনাদের ব্যাপার। কিন্তু ওনারা যে আজকে এই দিনটাকে বেছে নিয়েছেন গোপালগঞ্জে যাওয়ার জন্য, এটা গোপালগঞ্জের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নয়, এটা সেই মহৎ উদ্দেশ্য ছিল না। এই ক্ষেত্রে হলো প্রশাসন কি করলো? প্রশাসনের ভূমিকা খুব খারাপ। কেন খারাপ? প্রশাসন এটা অদ্ভুত, আমাদের দেশে বর্তমান যে প্রশাসনটা, এটা একটা অদ্ভুত প্রশাসন। এরা করে কি, চুপচাপ বসে খেলা দেখে। কিছু একটা ঘটার পর একটা বিবৃতি দিয়ে আসেন, একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আছেন উনি একটা বিবৃতি দিবেন, রাতে 3টার সময় দিতে পারেন, 3:30টাও দিতে পারেন, কোনো ঠিক নাই। ওরা যখন ঘুম ভাঙবে উনি দিবেন একটা, দিয়ে কিছু কথাবার্তা বলবেন। এতে কোনো লাভ যে হয় না এটা উনিও জানেন, আমরাও জানি, সবাই জানি, তাই না? এখন ওনারা দেখেন, আপনি দেখেন যে কথাটা নাকি আশরাফ কাছে বললেন যে বুধবারে ঘটছে মিটফুটের ঘটনা, হয়েছে কবে শুরু হয়েছে? শুক্রবারে। কেন? যদি এই ভিডিওটা যদি ভাইরাল না হতো তাহলে তো এটাও ঢাকা পড়ে যেত, এটাও অনেকে জানতো না হয়তো বা, অথবা মামলা কিন্তু হয়েছে আগের দিনই, কিন্তু মামলা নিয়ে তো যারা বাদী তারা তো আপত্তি করতেছে যে আমরা তো এদের নাম দিয়েছিলাম, ওই নামগুলি কই গেল? তাহলে মানে গভর্নমেন্টের কি ভূমিকাটা লক্ষ্য করেন। এখন তারা এগুলো হইতে দেয়, এবং তারপরে কি হয়, কিছু মিছিল হয়, কিছু পলিটিক্স হয়, সেই মিছিল আবার গভর্নমেন্টের বিরুদ্ধে কেউ স্লোগান দেয় না, স্লোগান দেয় আরেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। তো এটা কি তাই হওয়ার কথা ছিল? স্লোগান তো পৃথিবীর গভর্নমেন্টের বিরুদ্ধে, গভর্নমেন্ট পারতেছে না কেন? দেশে একটা সরকার তো আছে। আমি নিরাপত্তা চাইবো কার কাছে? বিএনপির কাছে? আমি তো গভর্নমেন্টের কাছে চাইবো যে আপনি আমাকে নিরাপত্তা দেন, তার ভিতরে কোনো স্লোগান হচ্ছে না। এই যে এই জিনিসটা আমি মনে করি গভর্নমেন্ট এনজয় করে কেন? ওই যে বললাম না, কিছু লোক আছে নির্বাচনটা চায় যত দেরিতে হয়, এবং যারা চায় তাদের তালিকায় আমাদের এই সরকার একদম প্রথম সারিতে আছেন, হয়তো 1 নম্বরে আছেন, প্রকাশ করেন না। আর প্রকাশ করেন জামাত এবং এনসিপি, ইসলামী আন্দোলন, এরা প্রকাশ করে। আর গভর্নমেন্ট প্রকাশ করে না, কিন্তু প্রকাশ করার মতো বাস্তবতা তৈরি করে, একদম সিম্পল না। কিন্তু তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি কোন দিকে যাচ্ছে? আমাদের প্রিয় মাতৃভূমি থমকে আছে, আসলে থমকে আছে, একদম থমকে আছে, এর যাওয়ারও জায়গা নাই। এটা এত যাওয়া আশা করছে মাতৃভূমি, একবার সামনের দিকে যায়, পিছন দিকে যায়, এখন আর যাবো না, এখন তোলা যা করার কর, তারপরে দেখি কি হয়। বলেন আমরা কি চাইছিলাম? তাইলে তো একেবারেই থেমে যাবে। থেমে গেছি আমরা, আমরা কি কোন দিকে যাচ্ছি? এই সরকার আজকে 1 বছর হয়ে গেছে, 1 বছরের মধ্যে কি কোনো, আপনি শুনেন, গভর্নমেন্ট হবে ভিশনারি, তাই হওয়া উচিত না? তারা তো একটা ভীষণ থাকবে। এই গভর্নমেন্ট ভীষণটা কি বলুন তো? ইলেকশন এদের ভীষণ না, তাহলে তো বলতো যেমন তিনি ইলেকশন করবো, এদের কিছুই নাই, এরা জাস্ট টাইম পাস করতেছে। মানে এইরকম নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমি আমার জীবনে দেখি নাই। মানে তারা কি বলতে চায়, কি মিন করে, এটাই বুঝি না। দেখেন, ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে আপনার উপর 35% ট্যারিফ যুক্ত হলো। তারপরে গভর্নমেন্টের কোনো একজন মন্ত্রী, কোনো একজন উপদেষ্টা, কোনো একজন সরকারি কর্মকর্তা, কোনো একজন স্পোক্স পার্সনে শুনছেন যে তারা টেনশনে আছে? তারা নাকি এখানেও ভালো কিছু দেখে, কেউ বলে এখানেও নাকি ভালো কিছু আছে, বলতেছে, যতক্ষণ বলা যায় বলতেছে। বাণিজ্য উপদেষ্টা আসলে তার সাথে এমন শর্ত দিয়েছে যেটা বলা যাবে না। কেন? এটাকে নন ডিসক্লোজার কিছু নেই, তুমি কিছু দেশের হইয়া, এটা কি দেশের মানুষ তুমি জানাবে না? ডিসক্লোজার নিয়েই তো তারা বলছেন যে এমন কিছু হচ্ছে বা হবে যেটা কেউ জানতে পারবে না। ভাই, বড় বড় ডায়লগ মারতে না করেন। 1 তারিখে, অগাস্টের 1 তারিখ কিন্তু বেশি দূর না। অগাস্টের 1 তারিখ তো দেখবো আপনি কি করতে পারছেন। এই সমস্ত কথা বলা মূর্খতা, আমি মনে করি কিছুই করতে পারবে না। প্রবলেম অন্য জায়গায়। ডক্টর ইউনূসের কাছে যে চিঠিটা লিখছে ট্রাম্প, ওই চিঠি সবার কাছে লিখছে হয়তো বা, ওই চিঠির শেষ দিকে দেখে একটা কথা বলা আছে যে এই ট্যারিফ পুনর্বিবেচনা করা যেতে পারে, বাড়ানো যেতে পারে, কমানো যেতে পারে, সবকিছুই নির্ভর করছে তোমার রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের উপর। ভাই, কথা তো সিম্পল। তার মানে যখন ভিয়েতনামকে 20% দেয়, তখন বোঝা যায় ভিয়েতনামের সাথে তাদের সম্পর্কটা কি। যখন বাংলাদেশকে 35% দেয়, তখন বোঝা যায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক 35%-এর সম্পর্ক। ব্রাজিলকে দিয়েছে 50%। কেন? যে তার প্রিয়জনকে কেন বিচারের আওতায় আনছে বর্তমান সরকার, ওতে 50%। পার্সোনাল রিলেশন। ডক্টর ইউনূস ফোন করে না ট্রাম্পকে, উনি তো সবাইকে ফোন করতে পারে। উনি তো এত বড় ব্যক্তিত্ব, আমরা মনে করছিলাম উনি তো আমেরিকা আমাদের একদম কোলে তুলে রাখবে।
তার ফোন করে না কেন? কারণ উনিও জানে ওনার ফোন ওই পর্যন্ত যাবে না, তুলবে ওনাকে, করে না কেন? এত বড় পার্সোনালিটি। তাহলে তো হতাশাজনক চিত্র আশরাফ কায়সার। দেখুন, আমাদের 5ই অগস্ট পর্যন্ত একটা অদ্ভুত বাস্তবতা ছিল। সেই বাস্তবতা আমরা উতরে গেছি 5ই অগস্টে শেখ হাসিনার পলায়নের পরে। এখন আমরা একটা নতুন বাস্তবতার মধ্যে পড়েছি, একটা দিশাহীন সময়। এবং এখানে সরকারটাকে মতলববাজ সরকার বললেও আপনার কম বলা হবে। কেন? সরকারটাকে কি আপনার গোপন রাখার জন্য সরকার? এই সরকারের ক্লিয়ার কাট ম্যান্ডেট হচ্ছে আপনি 2-4টি মৌলিক সংস্কার করে নির্বাচন দিয়ে বিদায় হবেন। সরকারের প্রথম কথা, যারা উপদেষ্টা হয়েছেন তাদের দক্ষতা যোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। আর সরকারের মতলব কি, এটা প্রতিদিন মানুষ রাস্তায় আলাপ করে। কারণ তার আচার আচরণে, তাদের কথায়, তাদের কাজে আপনি ধরতেই পারবেন না তারা আসলে কি চাচ্ছেন। এই যে ইলেকশন নিয়ে যদি লন্ডন বৈঠক আমরা গণায় ধরে থাকি, তারপরে বিএনপি খুশি, যৌথ বিবৃতি দেওয়া হলো, আমরা বললাম রাজনীতিতে একটা নতুন উত্তরণ হলো, সরকার এবং রাজনৈতিক দল যৌথভাবে বিবৃতি দেয়। পরের 2 মাসে আপনার তার কোনো ফলো আপ নাই। পরের 2 মাসে আবার হয়ে গেল যে বিএনপি একটা চাঁদাবাজ দল, আর চাঁদাবাজের সাথে আমরা থাকবো না। এনসিপি থেকে নতুন কথা শুরু হলো যে মানে দখলদার গেছে, চাঁদাবাজকেও বের করতে হবে। মানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি একটা সাধারণ নাগরিকের দৃষ্টিতে দেখেন, তার হতাশার কোনো শেষ নাই মতি ভাই। কারণ সে হাসিনার মতো একটা মানে মানে আমি বলবো যে একটা মানে বাজে শাসন, যেখানে অলিগার্করা তৈরি হয়েছিল, যেখানে গুটিকয় মানুষ আমাদের চোখের সামনে ফুলে ফেপে উঠেছিল, শেখ পরিবার সহ, সেইটি দেখে সে মনে করেছিল সে একটু শান্তি পাবে। একটা সরকার হয়েছে যার উপদেষ্টারা কারা নির্বাচিত করেছেন কেউ জানে না, তারাও বলেন না। আর একজন বলেছেন তার কাছে নাকি অনেকে লবিং করেছেন উপদেষ্টা হওয়ার জন্য, নাম বলেন না, কারণ জানে করে যাতে করে গুলিটি অনেক দিকে যেতে পারে। কারণ উনি নিজে কী করে উপদেষ্টা হয়েছেন ওইটা কিন্তু বলেন নাই। ওনার কাছে নাকি অনেকে তদবির করে। যাই হোক, এখন তারপরে আমরা মেনে নিতাম যদি আপনি এই যে আপনি যে আজকে গোপালগঞ্জ নিয়ে আলাপ করলেন, আপনার মূল দায়িত্ব তো সরকারের, আপনার পুলিশ মোটামুটি জোড়াতালি দিয়ে হলেও সোজা হয়েছে। গোপালগঞ্জ সুপার সেন্সিটিভ, এটা তো আপনাদের বলার অপেক্ষা রাখে না। আপনি যদি একটি জেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি 64টি জেলায় কি করে করবেন? কাজেই সরকারকে আমরা নির্লিপ্ত দেখলাম গোপালগঞ্জে। আমি সকাল থেকে পুরো গোপালগঞ্জের যতটা তথ্য নেওয়া, লাইভ দেখা সব দেখেছি। এই পুলিশ ঘটনাস্থল থেকে সরে গেছে এবং তাদেরকে যে সংখ্যায় আমি দেখলাম, এটি একটি পাড়া মহল্লার জনসভায় পুলিশ থাকে যে সেরকম। এটা কি তারাও কি চেয়েছেন যে মুখোমুখি সংঘর্ষ হোক, কোনো একটা সহিংসতা হোক, যেটি দিয়ে যেই পক্ষ পারে তার বেনিফিট নেবে? কাজেই সরকারের মতলব বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে কোন ডিরেকশনে যাচ্ছে রাষ্ট্র, যেটি আপনি বললেন, কোনো ডিরেকশনে যাচ্ছে না, নির্বাচনের ডিরেকশনে যাচ্ছে না, সংস্কারের ডিরেকশনেও যাচ্ছে না। মাসুদ, আপনার কাছে আসি। এইমাত্র আশরাফ কায়সার বললেন যে এই সরকার কিছুই করতে চায় না, এমনকি যে সংস্কারের কথা বলছে এটার ব্যাপারেও তারা সিরিয়াস না। সিরিয়াস না তো? আপনি দেখেন সংস্কার নামে কি হচ্ছে? প্রতিদিন সকালবেলা এই পলিটিক্যাল পার্টির নেতারা একটা খোয়ারের মধ্যে ঢুকে নিয়ে কিছুক্ষণ মানে খায়, বিস্কুট খায়, চা বিস্কুট খায়, নিয়ে বাইরে বলে যে এইটার ক্ষেত্রে ঐক্যমত্য হয়েছে, এটার মধ্যে আংশিক ঐক্যমত্য হয়েছে, এটা নিয়ে আমরা আরো আলোচনা করবো। চলছে আলোচনা, আজকে 14-15 দিন হয়ে গেছে কিন্তু নিয়মিত একটা ইস্যু নিয়ে 14-15 দিন একটা দেশে সবগুলো পলিটিক্যাল পার্টি মহা আনন্দে যাচ্ছে, বসছে, আলাপ করছে। কার সঙ্গে আলাপ করতেছে? কতগুলি বিদেশির সঙ্গে। 6 জন তো এই মেম্বার, 6 জন। 6 জনের মধ্যে কে? 6 জনের মধ্যে বদির আলম মজুমদার, আলী রিয়াজ, তারপরে কামাল আহমেদ, এরা সব হলো একদম পুরো বিদেশি নাগরিক। এই যে মডারেটর মনির হায়দার, সেও বিদেশি নাগরিক। আপনি বলেন কেউ কোনো একটা পলিটিক্যাল পার্টি এতটুকু মেরুদণ্ড নাই জিজ্ঞাসা করে যে আপনারা তো বিদেশি নাগরিক, আপনি যেখানে আসছেন করতে, আপনি কি ওই দেশের নাগরিকত্বটা ত্যাগ করে আসছেন? এইটুকু জিজ্ঞাসা করে হেডম কোনো পলিটিক্যাল পার্টি নাই। এই পার্টিগুলো আমাদের দেশের ভাগ্য উন্নয়ন করবে। জিজ্ঞাসা করতে পারে একবার, আপনারা যেখানে আমাদের করতে আসছেন, আপনি যখন আমেরিকান সিটিজেনশিপ দিচ্ছেন, আপনি তো শপথ করছেন যে আপনি আমেরিকার স্বার্থ সমুন্নত রাখবেন। এই যে কাজটা আপনি করতেছেন, আপনি কি আমেরিকার স্বার্থ সমুন্নত রাখতেছেন নাকি আমার দেশের স্বার্থ সমুন্নত রাখতেছেন? এই দেশের একজন পলিটিক্যাল পার্টি হিসেবে কষ্টটা করতে পারি না? কেউ করছে পর্যন্ত? কেউ করছে? কতগুলি মেরুদণ্ডহীন লোক মিটিং করে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ইউজলেস এক্সারসাইজ? একদম ইউজলেস। আপনি কি মনে হয়, আমি ধরে নেন হাইপোথেটিক্যালি, আপনি ধরেন বিএনপি আগামী ক্ষমতা আসলাম, ধরলাম হাইপোথেটিক্যালি, বিএনপির সংস্কার নিয়ে 31 দফা আছে না? আচ্ছা, এরা যেদিন সংস্কার আলোচনা শুরু করলো অথবা সংস্কার কমিশনগুলি গঠন করলো, 6টা কমিশন গঠন করলো, যেদিন ওই দিন তো বিএনপি পারতো, যেহেতু সরকার একটা সংস্কার কমিশন করেছে, তাহলে আমাদের 31 দফা আপাতত স্থগিত, ওখানে আমি আর কোনো শ্রম বিনিয়োগ করবো না, দেখি এরা কি করে। বিএনপিতে করছে? করে নাই। বিএনপি তারপরে আরো জোরে সরে তার 31 দফা নিয়ে মাঠ পর্যায়ে গেছে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এটা নিয়ে রীতিমতো পাঠচক্র হয়েছে। জেলা পর্যায়ে পাঠচক্রগুলিতে তারেক রহমান সাহেব নিজে অংশ নিছেন। তার মানে তারা এটা আরো সিরিয়াসলি নিছেন। যত লোক বিএনপির 31 দফাকে জানে, তার 100 ভাগের 1 ভাগ লোক এই সংস্কার নিয়ে আগ্রহ নাই, তা জানে না।
তো যখন বিএনপি ক্ষমতা আসবে তারা বলবে যে কাজে আমি এত শ্রম বিনিয়োগ করলাম, এত সময় বিনিয়োগ করলাম, এবং যেটাকে আমি ভালো বলে মনে করি, তারাও তো অনেকবার কিন্তু চেঞ্জ করছে, চেঞ্জ করে কিন্তু একটা জায়গায় আসছে। তার আগে কিন্তু 31 সবাই ছিল না, এটা অনেক চেঞ্জ হয়েছে কিন্তু। তো তারা যেটা করতেছে, তো এখন তারা কি মেনে নিবে? বলবে ঠিক আছে ব্যাপারে করছেন, সুন্দর আছে, কোনো সমস্যা নাই। এখন তো আবার জাদুঘরে এক্সটেনশন করতেছেন শুনলাম একটা, ওইটা বড় জাদুঘর আছে, ওইটার মধ্যে নিয়ে এই সংস্কারে 7,000 পৃষ্ঠা রেখে দেন। আচ্ছা। আমাদের একটি দফা আছে, 7,000 পৃষ্ঠা বানাইছে একটা, কি বলবো আমি, এটা মহাভারত না, বানাইছে। এখন প্রশ্নটা হলো আশরাফ কায়সার, ব্যাপারটা হচ্ছে যে সংস্কারও হলো না, সময়ও চলে গেল 1 বছর। একটা এই অনেকেই মানুষই প্রশ্ন করছে যে এই সরকারের আসলে মেয়াদ কতদিন? অনির্দিষ্টকাল। এটা কি কোথাও লেখা আছে? না, এটা কিন্তু সত্যি। হ্যাঁ। কেননা যখন কিভাবে? নিয়োগ হয়েছিল এই প্রশ্নটি তখন তোলা উচিত ছিল যে সরকারটি কি করে গঠিত হলো এবং তাদের মেয়াদ কতদিন। দেখুন, এরা সবাই এনজিও চালায়, সবাই টার্মস অফ রেফারেন্স জানে, এনজিও কালচারে এটা খুব ইম্পর্টেন্ট। অথবা আপনার ইম্প্যাক্ট রিপোর্ট দিতে হয়। আপনি যদি এনজিও কালচারেও তাদেরকে ধরতেন তাহলেও তারা বাধ্য হতো বলতে এটা কত দিনের প্রজেক্ট, কত টার্মস অফ রেফারেন্স কি, ইম্প্যাক্ট রিপোর্টটা কে দিবে, কত তারিখে দিবে, এই প্রশ্নগুলো তখন করা হয়নি। এখন আপনি যে সংস্কারের আলোচনা এখন দেখছেন গত কয়েক মাস, উনি তো বললো 14 দিন, এটা তো দ্বিতীয় ধাপ বোধ হয়। দ্বিতীয় ধাপে চলছে। আর তার আগে আপনি খেয়াল করেন 7 মান্থস। আচ্ছা, অত্যন্ত নন প্র্যাকটিক্যাল সংস্কার আলোচনা। এই যে লোকগুলো যে বসে থাকে, শোনেন, 3-4টা রাজনৈতিক দল ছাড়া এদেশের রাজনীতিতে কারো কোনো ভ্যালু আছে? 36টা দল প্রতিদিন সকালে যায়, 36টা দলের জন্য বড় করে সোফা বিন্যাস করা হয়েছে। এতে জাতীয় অর্থের ক্ষতি, সময়ের ক্ষতি এবং বিস্কিটের খরচও রাষ্ট্রের থেকেই তো নেওয়া হচ্ছে। এখন কোনো দল আছে যে আপনি ফরেন সার্ভিস একাডেমিতে ডেকেছেন, সংসদ ভবনে ডেকেছেন, এটিও তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এখন বাংলাদেশকে আসলে ওই অবস্থা, লাইভ টেলিকাস্ট হচ্ছে, আবার শেষে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন। না না, মোদি ভাই বলতেছে আপনার কথা লাইভ টেলিকাস্ট হচ্ছে। ও আচ্ছা, সেটা হোক। আমি ওইটা বলি না। ও না, আমি বলছি সংস্কার ওইটা, একটা। সংস্কার। মতি ভাই, একটা জিনিস হচ্ছে যে কাজ করার ভঙ্গি আর লোক দেখানো ভঙ্গি কিন্তু আলাদা।